Welcome to Learn Easy, where students achieve excellence. আচ্ছা, তোমরা এতদিন যাবৎ নিশ্চয়ই এই দুটো জিনিসের সঙ্গে ওয়াকিবহল। একটা হচ্ছে আমাদের কারেন্ট যেটা হয় বা কারেন্ট বা ভোল্টেজ, সাপ্লাইড ভোল্টেজ দু ধরনের হয়। একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এবার আমরা যেহেতু ডিসি জেনারেটর পড়েছি, তাহলে আমাদের ডাইরেক্ট কারেন্ট সম্পর্কে একটা ধারণা আছে যে যার সাপ্লাইড ভোল্টেজ অথবা কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম টাইম তোমার হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম যাদের সাপ্লাইড ভোল্টেজের ভ্যালু বা কারেন্টের ভ্যালু উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হয় না, তাদেরকে আমরা বলি তোমার হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আর যদি আমাদের এবার আসি অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে, দেখো আমরা ডিসি জেনারেটর পড়ার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে আমাদের এই যে কয়েলটা একটা বাইরে একটা জিনিসের সঙ্গে কানেক্টেড, যেটাকে আমরা কম্যুটেটর নামে পরিচিত। আর এই কম্যুটেটরের মাঝখানে যে জিনিসটা থাকে, এইরকম না করে প্রতিটা কয়েলের প্রতিটা এন্ডকে বা স্টার্টিং পয়েন্টকে যদি আলাদা আলাদা ডিফারেন্ট স্লিপ রিং এর সঙ্গে কানেকশন করে থাকি, তাহলে আমাদের এক্সটার্নাল লোডে আমি যে ধরনের সাপ্লাই পাবো, এই সাপ্লাইটা হবে আমার হচ্ছে অল্টারনেটিং। তো এই অল্টারনেটিং যে সাপ্লাইটা আমি পাবো, তাকে আমরা বলি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। কি হলো? মানে আমাদের যদি ডাইরেক্ট কারেন্ট কাকে বলছে, যদি উইথ রেসপেক্ট টু টাইমের সাপেক্ষে আমাদের তোমার যদি সাপ্লাই ভোল্টেজ অথবা কারেন্ট যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, তাকে আমি বলবো ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে? আর অল্টারনেটিং কারেন্ট হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট যদি আমাদের চেঞ্জ হয় বা ভ্যালু অফ দ্য ভোল্টেজ যদি চেঞ্জ হয়, তাহলে আমরা যে সেটাকে আমরা বলবো হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এবার দেখো, এক মুহূর্তের জন্য এই পজিশনে আমার এবি হচ্ছে আমার এই পজিশনে আছে। এবার রোটেশন করছে এই ডাইরেকশনে। ঠিক আছে? এই ডাইরেকশন রোটেট করছে। রোটেট করতে 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 একটা সময় আসবে যখন ও এই পজিশনে আসবে, মানে নর্থ পোলের সামনে একটা কন্ডাক্টর আসবে আর সাউথ পোলের সামনে একটা কন্ডাক্টর আসবে। আচ্ছা, আমরা কি জানি যে পজিশনটা এখানে ছবিতে দেখানো হয়েছে, সেই পজিশনে আমাদের ইএমএফ ইন্ডাকশন কি হয়, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কি হয়, মিনিমাম। তাহলে ইএমএফ ইন্ডাকশন আমার এখানে হচ্ছে 0। আচ্ছা, এবার এই 0 থেকে শুরু করে আস্তে 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 যখন সাউথ পোলের সামনে আসছে বা এই এবি পোর্শনটা সাউথ পোলের সামনে আসছে এবং ডিসি পোর্শনটা নর্থ পোলের সামনে আসছে, তাহলে সেখান থেকে আমি যেটা পাবো সেখান থেকে কি হলো, ওইখানে কি আমাদের ম্যাক্সিমাম পজিশন হয়। আচ্ছা, ম্যাক্সিমাম পজিশন করতে 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 এখন যেখানে এই ডিসি পোর্শনটা রয়েছে, সেখানে আমাদের কি পোর্শনটা আসবে, এবি পোর্শনটা আসবে। আচ্ছা, এই পোর্শনটা আসলো, তাহলে এই যদি এই কন্ডাক্টরটা নিচের দিকে যায় আর এই ডিসিটা উপরের দিকে আসে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের কারেন্টটা তখনই এখানে কন্ডাক্টরের ইএমএফ ইন্ডাকশন 0 হচ্ছে। তাহলে আমি একটা কন্ডাকশন 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম রিচ করলো, আবার 0-তে আসলো, এরকম একটা সাইকেল পাচ্ছি না? আবার যদি আবার ঘোরা শুরু করে করতে 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 দেখা যাবে আবার এর অপোজিট ডিরেকশনে একটা এরকম পাবো না? আচ্ছা, আবার এরকম ঘুরতে 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 এরকম একটা পাবো না? হুম? তাহলে টাইমের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টাইম দেখা যাবে আমাদের আমাদের এখানে টাইমের সাপেক্ষে চেঞ্জ অফ টাইম সাপ্লাই ভোল্টেজের ভ্যালু বা ভ্যালু অফ দ্য ভোল্টেজ চেঞ্জেস, মানে ভ্যালু অফ দ্য ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, তো বা অল্টারনেট করছে। তো এই ধরনের ভোল্টেজকে আমরা বলি তোমার হচ্ছে, বা এই ধরনের ভোল্টেজ অথবা কারেন্টকে আমরা বলি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি। ক্লিয়ার? এই ধরনের ভোল্টেজকে আমরা বলি হচ্ছে অল্টারনেটিং বা এসি। এবার এই এসি কারেন্টের কিছু টার্মিনোলজি এবং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তো সেটা নিয়েই আজকে আমাদের ক্লাস, সেই জন্য এটার ক্লাসটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ অল্টারনেটিং কারেন্ট। তাহলে অল্টারনেটিং কারেন্টটা কি জিনিস সেটা সম্পর্কে আমরা জানলাম। এবার
সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে, আচ্ছা এই অল্টারনেটিং কারেন্টের কিন্তু ওভার দ্য টাইম, মানে ওভার এ পিরিয়ড অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0 হয়, ঠিক আছে? এগুলো আমরা ফিউচারে জানবো। এবার সবার আগে একটা কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আমরা কেন ইউজ করব। অল্টারনেটিং কারেন্ট আমরা ইউজ করার মূল উদ্দেশ্যটা কি, ভালো করে শুনবে। সেটা হচ্ছে, দেখো আমাদের মানে চাও আর না চাও, আমাদের যে ডিসি জেনারেটরের রোটেটিং পার্টটা আমাদের আর্মেচার করতেই হবে। কিন্তু এসি পার্টে, এসি মেশিনের ক্ষেত্রে এটা আমাদের কাছে একটা অপশন আছে যে আমি রোটেটিং পার্টটা আর্মেচার করতেও পারি অথবা ফিল্ড করতে পারি, ঠিক আছে? যখন আমরা এসি মেশিন দেখবো, অল্টারনেটর দেখবো, সেখানে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদের রোটেটিং পার্টটা, এসি ডিসি মেশিনের ক্ষেত্রে রোটেটিং পার্টটা আমাদের আর্মেচার করতেই হয়। কেন? তার কারণ হচ্ছে, আমাদের মেকানিক্যাল রেকটিফায়ার কাকে বলা হয়? মেকানিক্যাল রেকটিফায়ার বলা হয় হচ্ছে, কমিউটেটরকে বলা হয় মেকানিক্যাল রেকটিফায়ার। তাহলে কমিউটেটরকে যদি বলা হয় মেকানিক্যাল রেকটিফায়ার, তাহলে নিশ্চয়ই ওর বাই রোটেশনের মাধ্যমে ওর ভিতরে যে এসিটা উৎপন্ন হচ্ছে সেটা ডিসিতে কনভার্ট হচ্ছে রোটেশনের মাধ্যমে। ভিতরে এসিটা আমার আউটপুটে আমি হচ্ছে ডিসি পাচ্ছি বা কনস্ট্যান্ট পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে রোটেশন যেটা হচ্ছে, তাহলে এবার এই রোটেশনের মধ্যে আমি কি বাল্ক অ্যামাউন্ট অফ কন্ডাক্টর বা ইনসুলেটর লাগাতে পারি? না, কিন্তু তার কারণ হচ্ছে, রোটেশন যদি ধরো আমি যদি বাল্ক অ্যামাউন্ট অফ লাগাই, ধরো একটা ছোট মেশিন আছে আর একটা বড়, এবার আমার এর উপরে আমি কন্ডাক্টর প্লেস করছি, মানে এই একটা আর এর উপরে কন্ডাক্টর প্লেস করছি। এবার এই দুটো মেশিনের যখন আমি রোটেট করবে, দুটো মেশিনই যখন রোটেট করবে, এই মেশিনের এই উপরে কন্ডাক্টর এবং ইনসুলেটর গুলোর উপরে কিন্তু ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা মানে যে ফোর্সের জন্য ও বাইরের দিকে চলে যেতে চাইবে, সেটা কিন্তু বেশি হবে বড় মেশিনের ক্ষেত্রে। তাহলে ও পার্মানেন্ট ডিফরমেশনের দিকে যাবে, ঠিক আছে? তো তাহলে আমি এই সেন্ট্রিফিউগাল ফোর্স, এবার বিষয়টা যদি আমার বড় মেশিনে করতে হয়, হাই কিলোওয়াট মেশিনে করতে হয়, তাহলে দেখো, তাহলে আমার ইনসুলেশনের অ্যামাউন্টও বেশি করতে হবে এবং কন্ডাক্টরের সাইজও বড় করতে হবে। হাই ভোল্টেজ যদি মেশিন করি, যদি আমার মেশিনটা হাই ভোল্টেজ মেশিন হয়, হাই ভোল্টেজ যদি হয় হাই ভোল্টেজ যদি হয়, তাহলে আমাদের ইনসুলেশনও হাই হবে। এবার আমার ইনসুলেশন যদি বেশি অ্যামাউন্ট দিতে হয়, তাহলে আমার মেশিনের আয়তনটা কি হবে? বড় হবে। তাহলে বেশি বড় আয়তনের মেশিনকে রোটেট করাতে গেলে রোটেট করানো যাবে, রোটেট আমি বেশি মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দেবো, রোটেট আমি করে দিলাম, কিন্তু এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য ওর পার্মানেন্ট ডিফরমেশন চলে আসবে, ঠিক আছে? এবার শুধু এটা নয়, হাই ভোল্টেজ মেশিন হলে আমাদের যে কমিউটেটর সেগমেন্ট, এইটা হচ্ছে ধরো কমিউটেটর, এটা ধরো স্প্লিট রিং, এরকম যদি আরো নাম্বার যদি এখানে লাগাই, তখন এটাকে বলে স্প্লিট রিং, তখন আমি সেটাকে বলবো কমিউটেটর। তো কমিউটেটরের মধ্যেও ইনসুলেশন অ্যামাউন্ট বেশি লাগবে, তো সেটার মধ্যে একটা ডিফরমেশনের চান্স বেশি হয়ে যাবে, 2 নম্বর পয়েন্ট। এবং এবং বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের ব্রাশ দিয়ে যে কারেন্টটা কালেক্ট করব, তাহলে আমাদের ব্রাশের আয়তনটা বড় করতে হবে। এবারে একটা কোশ্চেন আসতে পারে, দাদা তাহলে আমি হাই ভোল্টেজ কেন করব, লো ভোল্টেজও তো করতে পারি। লো ভোল্টেজ করতে পারি, ইনসুলেশন রিকোয়ারমেন্ট কম থাকবে, গুড কোশ্চেন। আচ্ছা, আমাদের পাওয়ার ইজ ইকুয়াল টু কি গো? পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট, ঠিক আছে? তুমি ভোল্টেজকে যদি কম করো, লো ভোল্টেজ মেশিন করো, তাহলে তো আমাদের পাওয়ারটাকে, মানে সেম পাওয়ারটাকে হতে গেলে আমাদের কারেন্টটা বাড়াতে হবে। কারেন্টটা বাড়ানো মানে কন্ডাক্টর মোটা করতে হবে, ঠিক আছে? কন্ডাক্টর মোটা করা মানে সেই একই জায়গায় চলে আসলো, মেশিনের আকার আয়তন বড় হয়ে যাবে। আবার এর ছাড়াও হাই লো ভোল্টেজ মেশিনের আর একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে আমি যখন, মানে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলো হয়, সেটা নিশ্চয়ই বাড়ির পাশে হয় না, অনেক দূরে দূরে হয়, বাড়ির থেকে অনেক দূরে, সুইটেবল জায়গায়, সুইটেবল প্লেস, যেখানে এনার্জি সহজে রিলায়েবলি পাওয়া যায়। পাওয়ার সিস্টেমে তোমরা পড়েছো।
তো সেখানে যদি আমরা সেরকম জায়গায় যদি আমরা করি, তো সেরকম জায়গার থেকে মানে ট্রান্সমিশন করাটা একটা বিশাল বড় ব্যাপার। তো আমাদের যদি ভোল্টেজটা হাই না থাকে, কারেন্ট ভোল্টেজটা যদি আমাদের লো থাকে, কারেন্টটা যদি হাই হয়, তাহলে কন্ডাক্টরের ডায়ামিটারটা মোটা লাগবে না। তার কারণ হচ্ছে কারেন্ট উইথ ইনক্রিজ অফ কারেন্ট with increase of current with increase of current diameter of the conductor must increase. কন্ডাক্টরের কারেন্ট বাড়ার সঙ্গে ডায়ামিটার বাড়াতে হবে, তাহলে আমাদের যে ট্রান্সমিশনের যে কস্টটা সেটা অনেক বেশি হবে। তো সেটার জন্যেই আর একটা হচ্ছে এসির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, সবচেয়ে রামবান তীর হচ্ছে ওদের কাছে, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফরমারের জন্যে আমি যে কোনো জায়গায়, যে কোনো পজিশনে আমি ভোল্টেজকে স্টেপ আপ করতে পারছি, স্টেপ ডাউন করতে পারছি, ভোল্টেজকে অ্যাজ পার রিকোয়ারমেন্ট বাড়িয়ে নিতে পারছি, কমিয়ে নিতে পারছি। তুমি একটা জিনিস কোশ্চেন করতে হতো, তাহলে আমি তো রেকটিফায়ার লাগিয়ে ডিসিটাকে এসি করে নেবো, নিয়ে তারপরে ট্রান্সফরমার লাগাবো। হ্যাঁ, লাগানো যায়, কিন্তু হাই ভোল্টেজ রেকটিফিকেশন সেটা ছোট স্মল ডিভাইসের মতন নয়, তার মোবাইলের চার্জার নয়। তো বিষয়টা হচ্ছে যে, তো সেক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট অফ এসি টু ডিসি কনভার্ট করা বা ডিসি টু এসি কনভার্ট করা ইজ টু মাচ ডিফিকাল্ট। ঠিক আছে, সেই জন্য আমরা আমরা এই ডিসি থেকে আমরা এসিতে সুইচ অফ করেছি। এবং মেনলি যে জিনিসটা, সেটা ট্রান্সমিশন কস্ট হচ্ছে লো, আর বাল্ক অ্যামাউন্ট অফ এনার্জি ইন কনভার্ট করা যায়, মানে বাল্ক অ্যামাউন্ট অফ এনার্জি উৎপাদন করা যায়, জেনারেশন করা যায়। আর যে কোনো জায়গায় আমি ট্রান্সমিশনের ক্ষেত্রে স্টেপ আপ স্টেপ ডাউন করতে পারি, যত দূরে যাবো তত হাই ভোল্টেজ দেবো, তাহলে আমার কন্ডাক্টরের রিকোয়ারমেন্ট কম হবে। ঠিক আছে, এগুলো পাওয়ার সিস্টেমের ব্যাপার। তো এই সবগুলো মাথায় রেখে আরো কিছু ইন্ডাকশন মোটর ইউজ করে, ইন্ডাকশন মোটরের কস্টিং কম, আরো একটা দুটো পয়েন্ট আছে। ঠিক আছে, এইসব জিনিসগুলোর উপর মাথায় রেখেই আমাদের কিন্তু ডিসি থেকে আমরা এসিটাকে প্রেফার করব। কি এবার এসি সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু কিছু টার্মিনোলজি গুলো সম্পর্কে আমাদের একটুখানি জানতে হবে। এই হচ্ছে আমাদের ভোল্টেজ। এবার এটা হচ্ছে টাইম। আমি যে ভোল্টেজটা পেলাম সেটা ধরো এরকম। ঠিক আছে, আবার এই হচ্ছে ভোল্টেজ, এই হচ্ছে কারেন্ট, এইটা এটা আমি যে ভোল্টেজটা পেলাম সেটা ধরো এরকম। আবার আর একটা পেলাম ধরো তো এটাও ভোল্টেজ, এটা হচ্ছে টাইম। তো আমাদের যে ভোল্টেজের শেপ অনুযায়ী আমাদের এক একটা ভোল্টেজে এক এক রকম, এক একটা মানে এটাও পিরিয়ডিক, একটা উইথ রেসপেক্ট টু টাইম, একটা টাইমের নির্দিষ্ট অন্তর অন্তর এটা চেঞ্জ হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম পর পর আমাদের এটা রিপিটেশন হচ্ছে। এটাও তাই, এটাও তাই। এটাকে আমার বলবো সাইনোসইডাল ওয়েভ, সাইনোসইডাল। এটাকে বলবো স্কোয়ার, এটাকে বলবো ট্র্যাক। তাহলে এখান থেকে আমি একটা জিনিস জানতে পারলাম, যে আমাদের শেপ অফ দ্য ওয়েভ অনুযায়ী আমাদের কিন্তু আমাদের নেম অফ দ্য ওয়েভ আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের সিলেবাসে এই সাইনোসয়েডালটাই আছে, স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল আমাদের কিন্তু নেই। তো এই জন্যে আমরা এইটা নিয়েই আমাদের যা পুরো বিষয়ের যে সম্পর্কে ডিসকাশন করব, সেটা আমরা এইটা নিয়েই করব। ঠিক আছে, এবার এর কিছু বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এটা ভোল্টেজ, এটা হচ্ছে এই দিকে হচ্ছে টাইম। ঠিক আছে, এবার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আচ্ছা এইখানকার যে ভ্যালুটা, এটা নিশ্চয়ই তার থেকে বেশি, এটা নিশ্চয়ই তার থেকে বেশি, এটা নিশ্চয়ই তার থেকে বেশি। ঠিক আছে, এক একটা স্পটে এক এক রকম ভ্যালু হচ্ছে। এই যে প্রতিটা পয়েন্টের এক একটা ভ্যালু, আলাদা আলাদা ভ্যালু, এই যে প্রতিটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের যে আলাদা আলাদা ভ্যালু, এটাকে আমরা বলবো ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু। মানে এট এ গিভেন ইনস্ট্যান্ট, মানে এই মুহূর্তে
এই মুহূর্তে ওর যে ভ্যালু সেটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। এবার আমি এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটাকে যদি ই দিয়ে ডিনোট করি, সেইটা ধরো এটা আমি সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ই দিয়ে ডিনোট করি, তাহলে এটা হবে হচ্ছে ই ম্যাক্স ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু সাইন ওমেগা টি। ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ভ্যালু, ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। আসছে এই পুরো বিষয়টা, ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। 2π মানে 180 ডিগ্রি, এই 2 পাই মানে 180 ডিগ্রি, 2π মানে 360। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমি আসছি ব্যাপারটাতে। এবার হচ্ছে একটা হচ্ছে অল্টারনেশন আর হচ্ছে সাইকেল। অল্টারনেশনটা মানে কি, এই যে পুরো সিস্টেমটা, ঠিক আছে, আর এই যে বিষয়টা, এটাকে বলা হয় এই যে একটা পুরো এই যে সাইকেলটা একটা সিঙ্গেল পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল পরপর রিপিট করেছে, একে বলা হচ্ছে একটা অল্টারনেশন। আর এই যে পুরোটা মানে এই যে পুরোটা একটা পজিটিভ সাইকেল এবং একটা নেগেটিভ সাইকেল নিয়ে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে একটা সাইকেল। ঠিক আছে, হলো। অল্টারনেশনটা একটা সিঙ্গেলটাকে বলছে আর পুরোটাকে বলছে হচ্ছে একটা সাইকেল। ঠিক আছে, ধরো এইটা হচ্ছে ওয়েভ ফ্রম টাইম, এইটা হচ্ছে টাইম টি। আর টাইম পিরিয়ড একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করতে, মানে একটা সাইকেল কমপ্লিট করতে যতটা টাইম লাগছে সেটাকে আমরা বলবো হচ্ছে টাইম পিরিয়ড টি। একটা কমপ্লিট সাইকেল, সমস্ত কিছু নোটে লেখা আছে, একটা কমপ্লিট সাইকেল, পুরো সাইকেলটা কমপ্লিট করতে যে সময় লাগছে তাকে আমরা বলবো হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ সাইকেল কমপ্লিট করছে তাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। কি হলো ব্যাপারটা, একটা সাইকেল কমপ্লিট করতে যতটুকু সময় লাগছে তাকে আমরা বলবো টাইম পিরিয়ড, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করছে তাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে যদি তুমি সেই ছোটবেলার ইয়েতে যাও, টি সেকেন্ডে কমপ্লিট করে একটা সাইকেল, তাহলে 1 সেকেন্ডে করে হচ্ছে 1/t। তাহলে এই 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট করে সেটা তো হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু লিখতে পারি 1/t, 1/টাইম পিরিয়ড। ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু তাহলে কি আসলো, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t। আমাদের ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, মানে 1 সেকেন্ডে 50টা পূর্ণ সাইকেল কমপ্লিট করছে, তাকে সেই জন্য আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। কোনো কোনো দেশে সেটা হচ্ছে 60 হার্টজ হয়। এই একটু একটা জিনিস লিখলাম না, ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, ওমেগা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার, তাহলে এই ওমেগা এইটা ইজ ইকুয়াল টু 2πf। ঠিক আছে, আবার এফ ইজ ইকুয়াল টু কি 1/t, তাহলে 2π ইন্টু 1/t, তাহলে এটা হচ্ছে কত 2π/t, ওমেগা ইজ ইকুয়াল টু। ঠিক আছে, আর এবার টার্মিনোলজি গুলো সম্পর্কে আমরা আজকে ওয়াকিবহাল হলাম। পরের দিনের ক্লাসে আমরা এর আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, পিক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। চল, থ্যাংক ইউ। কাজটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর যদি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ, এবং এইরকম ইন্টারেস্টিং ভাবে যদি ক্লাস করতে চাও তাহলে আমাদের অ্যাপ লার্ন ইজি কে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।